বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI-র প্রেসিডেন্ট এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এবং সেই সঙ্গে ব্রিটিশের রাজনীতিতে মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ইনাম আলী। আমার বায়ে তিনি বসা। আমার ডানে রয়েছেন প্রাক্তন জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ ইসলাম চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার ইনাম আলী, যে প্রসঙ্গটা শুরু করি, সমস্যাটা গ্লোবাল, বাংলাদেশও এখানে যথেষ্ট পরিমাণে আক্রান্ত এবং গোটা বাংলাদেশ নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিশ্ববাসীর যেমন রয়েছে, বাংলাদেশের মানুষের রয়েছে, এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই যে টেরোরিজম, যেটি এখন গ্লোবাল টেরোরিজম বলছে, এবং তার অংশ হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ। তো সাম্প্রতিক বিশেষ করে 1 জুলাইয়ের গুলশানের ঘটনা, তারপরে শোলাকিয়া ঈদের জামাতে, তারপরে কল্যাণপুরে একটি অভিযান, সব মিলিয়ে এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? আন্তর্জাতিকভাবে এটিকে কিভাবে মোকাবেলা করা, যেমন বাংলাদেশ আসলে এখানে তার ভূমিকাটা কি রাখতে পারে এই পরিস্থিতি উত্তরণের জন্য? থ্যাংক ইউ জিলুর ভাই। বিষয়টা হচ্ছে, অবশ্যই এটা শুধু বাংলাদেশের প্রবলেম না। আমি CNN-ও এটা সেম কথা বলে আসছিলাম যে এটা হচ্ছে একটা গ্লোবাল একটা প্রবলেম, এবং এর সমস্যা কিন্তু এককভাবে বিচার করতে পারবেন না। এটার সাথে বিভিন্ন সম্পৃক্ততা রয়েছে, ঐতিহাসিক ঘটনা রয়েছে, যার সাথে আজকে এগুলা হচ্ছে। মানুষ বিভিন্নভাবে কর্মকাণ্ড করে যাচ্ছে, এবং যেগুলা যাওয়ার প্রতিফলন বিভিন্ন দেশ, বাংলাদেশের মতো একটা দেশ যেটা কোনোদিন আমরা ভাবি নাই এই ধরনের একটা ঘটনা ঘটবে, এবং এই ঘটনার কে কেন্দ্র করে হয়তো বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেনেশন করে দিয়েছেন বা করেছেন। এগুলা হয়তো কতটুকু সঠিক মানুষ তা বিচার করবে। আমি মনে করি যে এটা একটা ঘটনা হয়েছে, এটা বাংলাদেশ ওয়াল টাকল করেছেন এবং জবাবও সঠিকভাবে দিয়েছেন, এবং আমি মনে করি এটাকে নিয়ে আমরা যত বেশি তৎপরতা করব, তখন এটাই আবার মিডিয়াতে আসবে, এবং মানুষের যে সার্টেনিটি আনসার্টেনিটি এই যে থাকে মানুষের মধ্যে, একটা সন্দেহজনক অবস্থান গিয়ে পৌঁছবে। মানুষ সবসময় আনসার্টেনিটি থাকবে যে কি হয়ে যাবে কি হয়ে যাবে। বিকজ এটা একটা ঘটনা ঘটেছে, এটাকে আমরা প্রকৌশল মেজার নিতে হবে, এবং বাংলাদেশ অবশ্যই নিয়েছে, এবং এটাই থাকতে হবে। এটাকে নিয়ে যত বেশি করবেন, এটাকে নিয়ে মানুষের কাছে পৌঁছবে, এবং মানুষ সবসময় এটার মধ্যে একটা সন্দেহজনক ভাবে অবস্থান নিবে এবং নিচ্ছে। এবং এখন যদি আপনি মানুষ সবসময় আতঙ্ক ভাব থাকবে। আপনি যখন দেখেন বিশাল শপিং মল, আজকে বিজনেস অনেক কমে গিয়েছে। বিভিন্ন হোটেল ব্যবসাতে আমার যারা পরিচিত যারা আছেন বন্ধু বান্ধব, তাদের অকুপেন্সি হয়ে গিয়েছে অলমোস্ট 0, সাম অফ দেম মেবি 10%। তো এগুলো কিন্তু আমরা যদি এটাকে ধরে নিতে হবে, এটা একটা গ্লোবাল প্রবলেম, অ্যান্ড ইট শুড বি ট্যাকল বাই গ্লোবাল লিডার্স, এবং এটাকে করতে হবে। এবং আমরা বাংলাদেশের যেভাবে আমরা, কিন্তু এটি তো শুধু যে বাংলাদেশের ভেতর থেকে এই আতঙ্কটা আছে বা ছড়ানো হচ্ছে সেটি না। আমরা দেখছি যে কালকেও দেখলাম আমরা সংবাদ মাধ্যমে যে ব্রিটিশ সরকার তারা বলছে যে আরো বড় হামলা বাংলাদেশে হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে এখানে বড় হামলা হতে পারে। এটা অনলি হচ্ছে প্রেডিকশন, বিকজ অফ দ্য বাংলাদেশের যে আমাদের অবস্থান থেকেই ওরা কিন্তু এই ধরনের মেজারমেন্ট নিচ্ছে। বিকজ যারাই এদেশে বসবাস করেন, তাদের ডিপ্লোমেট রয়েছেন, তাদের কূটনীতিকরা রয়েছেন, এবং যেভাবে আমরা এটাকে নিয়ে সমালোচনা করতেছি, এটাকে নিয়ে আমরা যেভাবে করতেছি, রাদার দেন বি পজিটিভ, এই পজিটিভটা না থেকে আমরা যখন নেগেটিভ থিঙ্কিং করি, এটা থেকে একটা মেসেজ যাচ্ছে বিদেশে, এবং বিদেশিরা এটি টার্গেট করতেছে যে বাংলাদেশে আমাদের জায়গাটা ঘটনা ঘটতে পারে। এবং এই যে প্রেডিকশনটাই কিন্তু অনেক সময় আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জন্য, সবার জন্য কিন্তু কাম্য নয়। এর জন্য আমরা বাংলাদেশি যারা মানুষ রয়েছেন তারা পজিটিভ থাকতে হবে, এবং এটা একটা সমস্যা হয়েছে, আমরা এইভাবে মেনে নিতে হবে যে দিস ইজ গ্লোবাল হতেও পারে। আমি যেমন CNN আপনার ইন্টারভিউ খানিকটা দেখছিলাম, এবং সেখানেও আপনি বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা তো আসলে সব দেশেই ঘটছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটছে, আপনার ব্রিটেনে ঘটছে, জার্মানিতে ঘটছে, ফ্রান্সে ঘটছে, কিন্তু ভাবমূর্তির সংকটটা দেখা যাচ্ছে আমাদের মতো বাংলাদেশকে ঘিরে কেন? আই থিঙ্ক বাংলাদেশ
বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট বলতে হবে, বাংলাদেশ ইজ বিকাম এ ম্যাটার টু দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের অবস্থান ইজ গ্লোবালি, কোন একদিন ছিল ম্যাটার ছিল না, এটার কোনো অবস্থান ছিল একটা দেশ সবাই ভাবতো বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি অ্যান্ড আমরা ডিপেন্ডিং অন দ্য এইডস ফর মেনি ডিসক্রিপশন ছিল। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থান কিন্তু এইটা না। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ ইজ এ গ্লোবাল প্লেয়ার। If you look at the garments, if you look at the many other businesses, Bangladesh play a bigger part. সুতরাং বাংলাদেশ has a concern, বাংলাদেশ has a role, economy role রয়েছে, social enterprising রয়েছে, বিভিন্নভাবে বাংলাদেশে কিন্তু has a playing the role to the world। যার জন্য আমার মনে হয় এই অ্যাটেনশনটা বিভিন্ন দেশ নিচ্ছে। তারপরও ব্যবসার সাথে যে জড়িত, যে আজকে আমেরিকা বলেন, আজকে ব্রিটেন বলেন, we are the highest maybe exporter of garments in UK, almost 5 I think. So সুতরাং there is an interest. So যখন একটা ইন্টারেস্ট থাকবে তখনই একটা দেশ তার অবস্থানটা কথা বলতেই হবে। যার জন্য আমি এটাই ব্যাখ্যা করি যে এই অবস্থান থেকে আমরা বলতে হবে যে উই আর কম্পিটেন্ট টু এবল টু ট্যাকল দিস এন্ড উই আর অ্যাবসলিউটলি, আমাদের দেশের নিরাপত্তা ইজ 100% এসিউরেন্স। এটা যখন বলবেন এটাই প্রিসেপশন বিল্ড করে। যখন আপনার দুর্বলতাকে, আমি যখন দেখলাম আমেরিকা এসে বললেন, আমেরিকানরা যখন এসে বললেন যে ডু ইউ নিড এনি সাপোর্ট, এবং আমাদের পুলিশ বাহিনী যারা ওনারাই একটা উক্তি দিলেন, নো আমরা আই থিঙ্ক উই আর গুড এনাফ টু ট্যাকল দিস। এটা টোটালি পজিটিভ, এটা হচ্ছে কম্পিটেন্ট, এটা হচ্ছে বিশ্বাস যে আমরা করতে পারবো আমরা একা। এই জন্য অনেক সময় আমাদের দুর্বলতা হয়, অনেক সময় আমরা বলে ফেলি, বিকজ আমাদের ঐতিহাসিকভাবে আমাদের যে শক্তি, আমাদের যে অবস্থান, যে আমরা ওই বাংলাদেশ নই, আমরা বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। বাংলাদেশের অবস্থান যদি আপনি দেখেন, বাংলাদেশের অবস্থান ইজ অনেক ডিফারেন্ট দেন মেবি 10-15 years ago। আপনি জঙ্গির উত্থানটা নিয়ে এবং জঙ্গিবাদ এবং বাংলাদেশ, অ্যাকচুয়ালি আইএস বা জঙ্গি এটা যে ঘটলো আপনার সেই 1 জুলাই, এটার থেকে মোটামুটি হোল অ্যাটেনশন টুয়ার্ডস বাংলাদেশ জঙ্গি কেন্দ্র করে। এখানে যারা ধরা পড়েছে বা মারা গেছে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা কেউ কিন্তু ভিন দেশ থেকে আসা নাই, বাংলাদেশেরই। এখন এখানে আমাদের যে লিডারশিপ, তাদেরকে চিন্তা করতে হবে হোয়াই বাংলাদেশ ভয়েস হ্যাজ গন ফর দিস। টার্গেটটা কি? এটা করে তো এমন না যে ইট ইজ নট দি কজ অফ দি প্যালেস্টাইন। প্যালেস্টাইনের কজের জন্য যদি ইসরায়েলে কোনো ঘটনা করে, আমেরিকা কোনো ঘটনা করে, বিদেশে কোনো ঘটনা করে, যারা ইসরায়েলকে সাপোর্ট করে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট হিয়ার কেন ঘটনা ঘটেছে, এটা যদি একটু চিন্তা করে আমরা গভীরে যাই, তাহলে আমার মনে হয় আমাদের রুট মানে কজটা বাইর করার জন্য উইল বি মোর ইজিয়ার। একটা ডাক্তার আমি ওষুধ দেওয়ার আগে নো দি কজ অফ দি প্রবলেম, তার ওষুধটা কি হলো। সেখানে দেখা যাচ্ছে এই যে আপনার উপমহাদেশে আমাদের যে ইসলাম ধর্ম প্রচার যারা করেছে, তারা তো মনে করতেছে ছেলেগুলা যে আফটার দিস উই আর গোয়িং টু দি বেস্ট স্টেট, আমরা ব্যস্ত চলে যাচ্ছে এবং পরিকাল সব পাই যাচ্ছে। এই যে তাদের মধ্যে যে মাথার ভিতরে যে এটা যে ব্রেডকে হইলো, এইটাতে আমরা কিভাবে এইদিকে গেলাম, কি কারণে এই ছেলেগুলো এইদিকে গেল, এবং মনে করতেছে তার মা বাপ নিয়ে করতেছে মুরতাদ, তারা রাইট কজে আছে। এই যে দর্শনটা তাদের মাথায় ঢুকলো, এইটা থেকে এখন থেকে চিন্তা করতে হবে হোয়াই অল অফ আ সাডেন আমরা দেখে ছেলেগুলা ইংলিশ এডুকেটেড ছেলেগুলা তারা এখানে আসলো কেন। এখানে আমাদের এই উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার করার জন্য কোনো নবী রাসূল আসেন নাই, এবং খুব একটা বেশি রেকর্ডে দেখা যায় না যে এখানে নবীর অ্যাসোসিয়েট বা সাহাবীরা এখানে আসছে। এখানে আসছে ইসলাম ধর্ম থ্রু সুফিজ এন্ড সেন্টস এন্ড দরবেশ, এদের মাধ্যমে এখানে ইসলাম ধর্ম আসছে। এবং এটা যদি আপনি আরো ব্যাপকভাবে রিসার্চ করার দেখবেন, মানে ভারত উপমহাদেশে যতগুলো সুফি সেন্টারের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, ওখানে যদি আপনি একটা যদি কনসেন্ট্রেট করে সেন্ট্রালাইজ করতে চান, দেন ইউ হ্যাভ টু এগ্রি দ্যাট খাজা গরিব is the most important one. সেই সময় অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। কেউ বলে আপনার 9 কোটি মুসলমান সেই আমল হয়েছে, কেউ বলে 90 লক্ষ হয়েছে। এনিওয়ে, এই যে খাজা গরিব নওয়াজের যে দর্শন, সেটা হচ্ছে কি উনি
প্রেম ভালোবাসা এই যে ধর্মের মধ্যে আকৃষ্ট করেছেন এবং ওনার মিরাকলস এর মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়েছে। উনি কিন্তু শুধু ইসলাম ধর্ম প্রচারের তা না, আপনি একটু যদি গভীরে যান, আমি ইতিহাসের ছাত্র, সেদিকে Ajmer was the capital of whole India during those days. Not Delhi, not Calcutta. Those days, Ajmer was the capital of India. Chauhan dynasty has ruled India for 700 years. 700 বছরের রাজত্বের পরে the last emperor of the Chauhan dynasty was the Prithviraj. And Prithvirajের পতন হইল হাজার আসার পরে। And গরিব নওয়াজ কিন্তু প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হন নাই। What has happened? Muhammad bin Ghori invaded India from Afghanistan ওই বেল থেকে আসছিলেন, and he was defeated by Prithviraj. পরে সে চলে গেল নিজে জাত বাঁচে। আফটার 2-4 বছর পরে উনি আবার দেখতেছেন, উনি দিনে ঘুমাইলেও স্বপ্ন দেখেন, রাত্রেও স্বপ্ন দেখেন, এক ফকির তাকে বলে তুমি আবার ইনভাইট করো, ইউ কাম অন। এখন সেই পরিপ্রেক্ষিতে উনি যখন যুদ্ধে গেলেন, সেই যুদ্ধের মধ্যে পৃথ্বীরাজের কাছে হস্তি বাহিনী ছিল। আমাদের যেমন স্পেশাল ট্যাগ রেজিমেন্ট, বিভিন্ন রেজিমেন্ট থাকে, ওনার কাছে একটা হস্তি বাহিনী ছিল। সে হস্তি বাহিনী যুদ্ধের ময়দানে যখন হইল, হস্তি বাহিনীর টোটাল গ্রুপ মনে করলো মোহাম্মদ বিন গৌরি ইজ দ্য পৃথ্বীরাজ এন্ড পৃথ্বীরাজ ইজ মোহাম্মদ বিন গৌরি, চোখে দাদা আসি গেল। এটা হচ্ছে মিরাকল। এন্ড ওই দিন থেকে পৃথ্বীরাজের পতন হইল, মুসলমানরা ফ্ল্যাগ উড়াইল, মাইনরিটি মুসলিম রুল ইন্ডিয়া ফর 500 ইয়ার্স। হাউ এটা সম্ভব হইল? কেমন সম্ভব হইল? ওই যে সেই যে সুফি দর্শন, এই যে মানুষকে প্রেম ভালোবাসার দর্শন, মানুষের যে হক কথা বলার দর্শন, মানুষের যে সহি পথে প্রদর্শনের দর্শন, সেইটা থেকে মানুষ উদ্বুদ্ধ হয়ে দীক্ষিত হয়ে ওইদিকে মানুষ গিয়েছে। এখন সে দর্শন থেকে আমরা অনেক ব্যাকে চলে গেছি। এখন বলে ওইদিকে ওই সুফি দর্শন বলে অনেকে এটাকে হাসি করে, সুফি আবার এটা কি জিনিস? কারণ ওর মধ্যে ওইটা যেহেতু সে এটা দেখে নাই বা ওইটা সব তার জ্ঞান নাই বা অভিজ্ঞতা নাই, সেই জন্য সে অর্থাৎ অনেক দূরে। যেমন আপনি দেখবেন যারা আলেম ওলামারা যদি যারা একটু বেশি বয়স্ক 70+ হয়ে গেছে, ওদের সাথে আপনি কথা বলেন, সবাই একটা কিতাব পড়েছে, সে বলে যার নাম হচ্ছে মস্তবি শরীফ। মস্তবি শরীফকে বলা হয় পার্সি কোরআন। দ্যাট ওয়াজ মস্তবি ওয়াজ রিটেন বাই আপনার আমাদের মৌলানা জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমির মস্তবি শরীফ যারা পড়েছে তার দ্বারা কোনো ক্রাইম হতে পারে যদি সে বিশ্বাস করে, কারণ ও মস্তবি শরীফের যে টোটাল জিনিসগুলো বর্ণনা করেছেন আল্লাহর কোরআনের বিভিন্ন সেন্টেন্সে রেফারেন্স করে ওর এক্সপ্লেনেশন দিয়েছে। এখন সেই মস্তবি শরীফ তখন পড়া হইতো মাদ্রাসাতে, টাইটেল পাস করার পর উপরের লেভেলে এটা পড়ানো হইতো। দ্যাট ওয়াজ কম্পালসারি টু বি অ্যান এডুকেটেড। আপনি আমাদের দেশে কবি মাদ্রাসা তো ওইগুলো পড়াইতো, আলিয়া মাদ্রাসা তো এগুলো পড়াইতো, এখন কিন্তু এগুলো নাই, এগুলো বন্ধ হয়ে গেছে। এই ইতিহাস শুনতেও ভালো লাগছে এবং অতি প্রয়োজনীয়, কিন্তু সময় আমাকে পারমিট করবে না ইতিহাসের মধ্যে থাকতে। আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা আসলে জঙ্গি উত্থান বাংলাদেশের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে কারিকুলাম অফ দি মাদ্রাসা এডুকেশন শ্যাল হ্যাভ টু বি অ্যাড্রেসড ইন এ ওয়ে সো দ্যাট না। কিন্তু এখন তো আর মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে না, কারণ মাদ্রাসা তো আর নাই এর মধ্যে। এখন ইংরেজি মাধ্যমের শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এখন আমরা সেই জায়গায় চলে গেছি। পয়লা জুলাইয়ের পর এই যে ইদানিংকালে কিছু লোকদের যে কনসেপ্ট আসে গেছে, সেই কনসেপ্টটা ইয়াং কমিউনিটিকে যে আপনার ইনফ্লুয়েন্স করতেছে, সেখানে আমাদেরকে এই সুফি দর্শনবাদকে আবার আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমি মনে করি যে কারণ আপনি এই সমস্যা সমাধানের জন্য প্রথম কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। একটা কথা বলতে হয়, সত্যি আমাদের ব্রিটেনের সমস্যা ছিল, এমনকি অনেক ফ্যামিলি সিরিয়াতে চলে গেল। তার মানে না আমরা সবাই কিন্তু ছেলে মেয়ে এখন ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছি, সত্যি না? তো এই জন্য এগুলোকে টাকল দিতে ভেরি পজিটিভ। এবং প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন নেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার ভেরি শক্তভাবে কঠিনভাবে টাকল দিয়েছেন। সো প্রিসেপশন বিল্ড দ্যাট বিজনেস অ্যাজ ইউজুয়াল। এখানে এই প্রসঙ্গটা যেহেতু আপনি তুললেনই, এবং কিছু কিছু বাংলাদেশি বংশোদ্ভূত ফ্যামিলিও ওখানে আছে যারা আইএসের সঙ্গে যুক্ত হয়েছে, সেরকম কিছু খবরাখবর বেরিয়েছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনার মনে যে বাংলাদেশে এই জঙ্গিবাদ সমস্যা এর বিস্তার বা রোধ করবে ব্রিটেনের ভূমিকা আছে, কারণ সেখান থেকে অর্থায়ন হয় বা সেখান থেকে এই ভাব বা ভাবাদর্শ সেগুলো এখানে অনেকখানি প্রচলিত হয়। এটা তখন এই অবস্থা ছিল যে ব্রিটেন ভাবছিল যে এরা এই ইনফ্লুয়েন্সটা কোথা থেকে আসতেছে, এবং বিশেষভাবে দেখা যাচ্ছে এশিয়ান
পাকিস্তান অ্যান্ড বিশেষভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া ছিল এর মধ্যে। তো কয়েকজন লোক যারা মানে ভেরি ইনোসেন্ট স্কুল গার্লস, তারপর আপনার কিছু ছেলেমেয়েরা হঠাৎ করে উদাও, এবং পরে দেখা গেল একটা ফ্যামিলি মিসিং। এভাবে অনেক ফ্যামিলি পাওয়া যাচ্ছে না, ওরা টার্কি হয়ে ওরা চলে যাচ্ছে। এবং এই ঘটনার অবস্থান থেকে ইন্টেলিজেন্স হ্যাজ টেলিং দে মাইট সামথিং প্রবলেম ইন ব্রিটেন হতে পারে, যার জন্য এটাকে কিন্তু খুবই শক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। এবং তখনকার আমরা এই যে ইনফ্লুয়েন্সটা কথা বলছেন বাংলাদেশের কথা, বাংলাদেশে আবার ব্রিটেনে থেকে একজন ধরা হয়েছিল। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটি বলবার চেষ্টা করছে যে বাংলাদেশের জঙ্গিবাদের ব্রিটেনের একটা মানে ব্রিটেনে অবস্থানরত মানুষদের একটা ভূমিকা আছে, যে অর্থায়ন বন্ধ করার জন্য বা ব্যবস্থা গ্রহণ করবার জন্য তিনি ডেভিড ক্যামেরনকে রিকোয়েস্ট করেছিলেন। এটা আমাদের যদি ভালোভাবে এটাকে যদি ব্যাখ্যা, তাহলে কিন্তু এটা সঠিক না 100%, বিকজ বাংলাদেশের লোক যারা এই দেশের সাবস্ক্রাইবার বা যারা এই পয়সাগুলা লন্ডনে আসেন, এরা সব পয়সাও কিন্তু অনেক সময় জাকাতের পয়সা থাকে, অনেক সময় তাদের ফ্যামিলি কিন্তু বাংলাদেশে কেউ নেই। এই পয়সাগুলো কিন্তু এদিকে এসে বিভিন্নভাবে মাদ্রাসায় বিভিন্নভাবে এই পয়সাগুলো কিন্তু হয়, এই পয়সাগুলো দেয়। এবং এটা এমন একটা বিশাল অঙ্কের পয়সা রামাদান, মান্থ অফ রামাদানে উঠে, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে উঠে, ওই পয়সাগুলো কিন্তু এই বছর আপনি দেখেন ইজ ভেরি পজিটিভ নোট দ্যাট ব্রিটিশ মুসলিম হ্যাজ রেজ মোর মানি দেন এনিবডি এলস ইন দ্য হিস্ট্রি। তো এটা কিন্তু ভেরি পজিটিভ, বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট দ্যাট টাইম। সবাই ভাবতো যে লন্ডনের যারাই বসবাস করেন এই পয়সাগুলা কিন্তু এই দেশে এনে বিভিন্নভাবে বিভিন্ন মাদ্রাসা মসজিদে দেওয়া হয়, এবং এরা এই বিভিন্ন কাজে বিভিন্ন অপকর্ম, বিভিন্ন টেরোরিজমের সাথে সম্পৃক্ত থাকে। এটা একটা অ্যালিগেশন আমি মনে করি। এটা কিন্তু কতটুকু সঠিক এটা কোনো প্রুভেন রেকর্ড নাই। এবং এই বছর যে পয়সাগুলো তোলা হয়েছে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, এটা সত্যি ভেরি ব্রিটিশ মুসলিমদের জন্য এটা ভেরি পজিটিভ। এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, পাকিস্তানের জন্য, ইন্ডিয়ানদের জন্য, বিকজ আমাদের যারা নতুন প্রজন্ম ব্রিটিশ মুসলিম যারা, তাদের কিন্তু জাকাতের পয়সাটা কিন্তু তারা কোনো না কোনোভাবে এজেন্সির মাধ্যমে ওই পয়সাগুলো দেয়। এবং এই পয়সাগুলো আসতে দেখেন ইসলামিক রিলিফ বলেন, মুসলিম এইডস বলেন, এগুলো কিন্তু বিশালভাবে ধারণ করেছে, এবং দে আর ইন দ্য ওয়ার জোন, দে কিন্তু ট্রাই টু হেল্প। তো এটা একটা বিশালভাবে ধারণ করেছে আমাদের জন্য। এটা আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ নোট। মিস্টার মাহমুদ হোসেন চৌধুরী, বাংলাদেশের ভাবমূর্তি তো এই জায়গাটাতে অনেকটা প্রশ্নের মুখে, এবং যেটি মিস্টার ইনাম আলী জোর দিয়েছেন যে ভাবমূর্তিটাকে কিভাবে পজিটিভ করা যায়। বিশেষ করে আমরা যখন বলছি যে আমাদের অর্থনীতি গতিশীল, তিনি বারবার বলবার চেষ্টা করছেন, সরকার বারবার বলবার চেষ্টা করছেন, সেই জায়গায় এই ভাবমূর্তিটার ইতিবাচক করা খুব জরুরি। তো বা আপনি একজন ব্যবসায়ী নেতা হিসেবেও কিভাবে দেখছেন যে এই ভাবমূর্তিটাকে উজ্জ্বল করা যায়, ব্যবসা বাণিজ্যের গতিটাকে আবার স্বাভাবিক করা যায়, এবং অন্যান্য দেশের সঙ্গে, আপনারা যেহেতু বিভিন্ন দেশের সঙ্গে, ইউরোপের সঙ্গে আমি জানি যে ট্রেড বডিগুলোর সঙ্গে কাজ করেন, কিভাবে আসলে এটিকে আরো গতিশীল বা যৌথ উদ্যোগে নানা কিছু করার উদ্যোগ। অনেক প্রবাসী বাংলাদেশে আছে যারা যথেষ্ট সামর্থ্যবান। আমরা বলি অনেক সময় যে আমাদের বিদেশি এইডের দরকার নেই, বিদেশি বিনিয়োগের দরকার নেই। প্রবাসে যেসব বাংলাদেশিরা আছে তাদের বিনিয়োগকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলেও বাংলাদেশ অনেকখানি এগিয়ে যেতে পারে। একটু সংক্ষেপে যদি আপনি। এখানে আমরা অনেক কথা বলি, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পক্ষ থেকে তুমি সেই নামালি ওই জায়গায় আমরা অনেক সময় ইমোশনালি কিছু কথা বলি ফেলি। বাস্তবতার নিরিখে যদি আমরা বিচার ব্যবস্থা করি, তাহলে আপনি দেখবেন এই বিগত এক মাসের মধ্যে আমাদের এখানে যে বিদেশিরা এসে যে গার্মেন্টসের অর্ডার দিত, কোয়ালিটি ইন্সপেক্টর আসতো, মার্চেন্ডাইজার আসতো, এটা সাংঘাতিকভাবে ফল করেছে। যতই আমরা বলি না কেন, কারণ দেখা যাচ্ছে আমি কয়েকটা মালিককে চিনি যারা এই মুহূর্তে ব্যাংককে আছে। কেন ব্যাংককে চলে যাচ্ছেন? হংকংয়ে চলে যাচ্ছেন। কেন? ওখানে বসে অর্ডার দেওয়া হচ্ছে। They are not coming to Bangladesh. They are afraid of coming to Bangladesh. Number one. Number two হচ্ছে অনেকগুলো আপনার বিভিন্ন দূতাবাসে দেখা যাচ্ছে আগে যেরকম ধরেন 100টা স্টাফ ছিল বা 50টা স্টাফ ছিল পার্সেন্টেজ ওয়াইজ, ওরা স্টাফ কমে ফেলতেছে। এখন অনেকেই আপনার তার ছুটি এক্সটেনশন করে থেকে যাচ্ছে। একটা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা থেকে উত্তরণ করতে আরো একটু সময় লাগবে।
এবং সেটা তো আসলে আমাদের কি করতে হবে, আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে, আমাদেরকে উই হ্যাভ টু আমাদের নিজের থেকে করতে হবে। তো সেইখানে আমরা যদি আরো মোর প্যানিক সৃষ্টি করে ফেলি তাহলে একটা সমস্যা। যেমন আপনি এই ঘটনার পরে এই না গুলশানের মধ্যে কোনো কিছু যাওয়া যাবে না, ব্যবসা করা যাবে না, এটা যাওয়া যাবে না, মানুষকে এমন ভাবে মানে এটা ইট ইজ এত প্যানিক করার কোনো কারণ নেই। কারণ এবং প্যানিক করা মানে হলো যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তাদের তারা সফল। সো আপনি এই প্যানিকটা থেকে মানুষকে মুক্ত করার জন্য চেষ্টা করেন। আপনি দেখবেন আমি এটা আপনাকে মেনশন করি, আমি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট জর্জ বুশের একটা ডিনারে ছিলাম। তো সে রেনেসান্স হোটেলে যে ঢুকতেছে তার লোকজন সেই পটকার প্রেসিডেন্ট ঢুকলো, কোনো আহাম আগামারে তার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে সিকিউরিটি। তার সিকিউরিটি আমরা ম্যানেজ হয়ে গেল, সে আপনাদের বুঝতে পেলে আমরা কেউ ঢুকে গেল। তো আমাদের সিকিউরিটি লোকদেরকে দে আর ট্রেন, আই ডোন্ট চ্যালেঞ্জ দেম, বাট এই ট্রেনিংটাকে অন্যভাবে আরো একটু ট্রেন করতে হবে, যাতে করে কথায় কথায় যে আগের দিনে যে ঔপনিবেশিক বা মেন্টালিটির যে পুলিশ ব্যবস্থা, ওখান থেকে আরেকটু আমাদের মডার্ন কনসেপ্টে এসে এই যে আপনার গুলশানের সব বন্ধ করে দাও, রেস্টুরেন্ট বন্ধ করে দাও, হোটেল বন্ধ করে দাও। আরে বাবা, যেগুলো আপনি এভিনিউর উপরে আছে, যেগুলো আপনি ডিসাইড করেছেন যে এই আপনি কমার্শিয়াল লাইসেন্স দিয়েছেন, সরি নাও, আপনি রাত্রে রাত্রে সবকিছু বন্ধ করে ফেলবেন, তাহলে তো আপনার আপনার ওইখানে যারা বিদেশিরা থাকে ডিপ্লোম্যাটিক জোনে, তারা সকালে রাস্তা খেতে যাবে কোথায়? ব্রেকফাস্ট করতে তাদেরকে আসতে হবে পুরান ঢাকার দিকে। সো আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনি নিজেই আপনার বিদেশিদের কাছে একটা বার্তা দিচ্ছেন আমরা খুব অ্যালার্মিং, আমি ভয় পাচ্ছি, আমি যেখানে ভয় পাচ্ছি আমার দেশে, এটা বিদেশিতে আরো বেশি ভয় পাবে। সো এইটার থেকে খুব থ্যাঙ্কফুলি, খুব এফিসিয়েন্টলি, ক্যাপেবলি ম্যাটারটাকে হ্যান্ডেল করতে হবে, এবং হ্যান্ডেল করে এটা একটা উত্তরণের ব্যবস্থা দিতে হবে। এবং রেগুলারলি আমি মনে করি আমাদের যত মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমাদের ধর্ম সম্পর্কে আরেকটু ভালো করে প্রচার প্রসার করলে, হোয়াট ইসলাম স্পিক্স অফ, ইসলাম যে একটা শান্তির ধর্ম, কিভাবে উই জাস্টিফাই হাউ প্রফেট হ্যাজ স্প্রেড ইসলাম, হাউ ইসলাম কেম টু দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড, এখানে কি অবদান আছে, এইগুলো এরা এখন ধর্মের নামে যা করছে তাতে ধার্মিকটাই সবচেয়ে বেশি বিপদাপন্ন হয়ে পড়েছে, এবং আমার ধর্মের কথা হচ্ছে বেশি। সেটাই তো বললাম, মানে ধার্মিক যারা ধর্ম চর্চা করতে চায় তারাই আসলে বিপদাপন্ন এখন বেশি। কারেক্ট। সো এই জন্য আমাদেরকে এই জিনিসটা বড় সেন্সিটিভ, বড় আপনার এটাকে ডিল করতে হলে খুব ক্যাপেবলি অ্যান্ড ফ্রম ইন্টেলেকচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে মানে জিনিসটাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে করে আপনার টোটাল ইয়াং ব্লাড আমাদের যেটাকে একটু কনফিউজ ছিল, ওরা যাতে বুঝতে পারে যে না এটা কি কথা হলো। তাহলে তো আমাদেরকে কেউ যদি ব্রেন ওয়াশ করে, তার ওয়াশিংটা যে রং হচ্ছে ওর একটা ক্রস করার সুযোগ পাবে। হ্যাঁ, আমি বলতে হচ্ছে, আমি রিসেন্টলি আমার একজন পার্টনার ইউরোপ থেকে আসতে চেয়েছেন বিজনেসের জন্য। তো আসার সময় উনি ওই সময় কিন্তু হট টপিক ছিল, বিভিন্ন মিডিয়া মহলে CNN থেকে কন্টিনিউ বাংলাদেশের এই অ্যাটাকের কথা মিডিয়াতে আসছে, এবং উনি আসবেন কি আসবেন না উনি একটু চিন্তা ভাবনায় রয়েছিলেন। when I convinced him, আমি ওনাকে বলছি যে এটা one of those problems is happened all over the world, এবং you come, and he came, he visited, and he had a great time and he's gone. So আমি আগে যদি ওই কথা থেকে আমি বলতাম yes there is a problem, there is a fear, তা কিন্তু সে আসতো না, বিকজ এই জন্যই আমি আমার ঘরের খবরটা আমি বেশি জানি। সুতরাং মিডিয়া কে বলছে, CNN কি বলছে, BBC কি বলছে, আমি জানি আমার দেশে বাংলাদেশের নিরাপত্তার জন্য কিছু আত্মবিশ্বাস থাকতে হবে। কোন লোক যদি আসতে চায়, আপনার পার্টনার থাকতে পারে, তাকে আপনি ফুললি এসিওরেন্স দিতে হবে দ্যাট ইউ কাম এন্ড স্টে ইন মাই হোটেল, ইউ ফুললি সেফ। এখন আমি যদি এটা থেকে আমার নিজের আত্মবিশ্বাস থাকে না, তখন ওই মিডিয়া থেকে আপনার কথাটা কিন্তু সঠিক হবে ওর কাছে, বিকজ সে যদি মিডিয়াতে শুনে যে এটা হবে, আপনি যদি বলেন এগুলোর মিডিয়ার কথা, আপনি আসেন দেশে আপনার বিজনেস করে যান, হি উইল কাম বিকজ ইউল বিলিভ ইন ইউ, বিকজ আপনি ওই দেশে বসবাস করতেছেন। এর জন্য আমার সময় আমি দেখি বিভিন্নভাবে BBC কি বলছে এটা সঠিক হয়ে যায়, এবং আসল সত্যি ঘটনাটা কিন্তু ওইটা আমাদের মধ্যে কাজ করে না। উই শুড আর্গু ফর ওয়ার আর্গুমেন্ট স্ট্যান্ড, because you living in this society, you living in Chittagong, you living in Dhaka, you know far better than somebody coming from another part of the world as a news
মিডিয়া অ্যান্ড সে একটা বিজনেস, সে একটা নিউজ করে দিল। এই সময় ঘটনা সত্যি ছিল, সে নিউজ করেছে, কিন্তু আপনি মাচ ব্রডার স্কেলে কিন্তু আপনি মানুষকে আত্মবিশ্বাস দিতে পারবেন, যার জন্য এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। আমি মনে করি যে সবাই পজিটিভ থাকতে হবে। যে আরেকটি প্রশ্ন যেটা আমি করছিলাম, যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে আপনি কি মনে করেন যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে, এই প্রশ্নটা রাখতে চাইছিলাম, যে সম্ভাবনা বা সমস্যাগুলো এখন কি দেখছেন? স্টিল আপনি জানেন ইউকে ইজ এ গুড ট্রেড পার্টনার ইয়ের সাথে, এই বাংলাদেশের সাথে, এবং সবসময় বাংলাদেশের সাথে ইউকে অলওয়েজ বিন গ্রেট রিলেশনশিপ উইথ ব্রিটেন এন্ড বাংলাদেশ, এবং আমাদের কমিউনিটি ব্রিটিশ বাংলাদেশ ইজ প্লেইং এ বিগার রোল। আপনি বিভিন্নভাবে দেখেন, ব্যাংকিং সেক্টরে দেখেন, গার্মেন্টসে দেখেন, প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেন, হসপিটালে দেখেন, অল ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো না কোনোভাবে এই প্রবাসীরা কিন্তু জড়িত রয়েছেন। আপনি অ্যামিউজমেন্ট পার্কে দেখেন, আমাদের প্রবাসীরা বিশেষভাবে বিগ রোল প্লে করতেছেন। এগুলো কিন্তু সত্যিই ভেরি পজিটিভ। বাংলাদেশের সাথে ব্রিটেনের এবং আমাদের যারা ডিরেক্টর রয়েছেন, আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যারা ডিরেক্টর রয়েছেন, তাদেরও বিশাল কন্ট্রিবিউশন এই দেশে, বিভিন্নভাবে এই বিজনেসের সাথে জড়িত। হয়তো তারা ডিরেক্টর রয়েছেন বা বসবাস করতেছেন লন্ডনে। এভাবে তো আমি মনে করি যে ব্রিটেনের বাংলাদেশে যে রিয়েল পজিটিভ ফর ফিউচার, বাট উই হ্যাভ টু ওয়ার্ক ফর আ নিউ জেনারেশন। নিউ জেনারেশনের মধ্যে আমাদের যে একটা ফিলিং, আমাদের যে ইনভেস্টমেন্টের ফিলিং হচ্ছে, শুধু ইনভেস্টমেন্ট নয়, আমাদের যে মাতৃভূমির একটা শিকড় বা আমাদের একটা শিকড়ের টান, আমার দেশে করব, আমার ভিলেজে করব, উই মেকিং এ স্টেটমেন্ট রাদার দেন জাস্ট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের সাথে একটা স্টেটমেন্টও তৈরি করতে চাচ্ছে, যে ওই লোক জানবে ওই লোক এই বিল্ডিংটা করেছে। এই যে কনসেশনটা, আমার ছেলে কিন্তু এটা নিচ্ছে না। আমার ছেলে টোটালি কনসেপ্টটা দেখতেছে যে ইট উইল বি কমার্শিয়ালি ভায়াবল। সে কম্পারিজন করতেছে ওয়েদার আই ইনভেস্ট ইন বাংলাদেশ ওর আই শুড ইনভেস্ট ইন চায়না। সে কিন্তু এইভাবে দেখতেছে। এদেরকে আমরা এই দেশে আকৃষ্ট করতে হলে আমাদের এই জেনারেশন কাজ করতে হবে। আমরা তাদেরকে একটু নিশ্চয়তা দিতে হবে। আমাদের যে কালচার এবং আমাদের যে ইকোনমিক টাইং আপ বাংলাদেশের সাথে, এটা কিন্তু যদি আমরা তুলে ধরতে পারি নিউ জেনারেশনকে, আমি মনে করি ব্রিটেনের বাংলাদেশে যে হিউজ potential for doing business in Bangladesh as well as in Britain. মিস্টার চৌধুরী, অ্যাকচুয়ালি ওভারঅল ধরেন আপনার ব্রিটেন ইজ এ পার্টনার ইন আমাদের ইকোনমিক্সে, অসুবিধা নাই। বাট আপনার এই যে ব্রেক্সিট হওয়ার পরে, এটা হওয়ার পরে এখন কিন্তু পাউন্ডের দাম একটু কমছে। আপনার ইউরোপিয়ান যে কারেন্সি আমাদের এটারও একটু ব্যাহত হচ্ছে। We should be happy about it. You should be very happy about it. এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ওদের যদি পার্সেন্টেজ ক্যাপাসিটি কমে যায়, আমাদের এক্সপোর্টের প্রবলেম হবে। ব্রিটেনের যদি পার্সেন্টেজ ক্যাপাসিটি কমে যায়, আমাদের এক্সপোর্টের প্রবলেম হবে। আর সেই জন্য ওদের যদি স্ট্রং থাকে ফিনান্সিয়াল, মানে আপনি এই আলোচনার মধ্যে ব্রেক্সিটটা এখন নিয়ে আসছেন, আমি অবশ্যই নিয়ে আসতে চাইছিলাম, যাই হোক আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, সেই জন্য এখন আলটিমেটলি ব্রেক্সিটের কারণে আমাদের ইকোনমির উপর কতটুকু আঘাত আসবে সেটা এই মুহূর্তে যদি আমরা অনুভব করতে পারতেছি না। আমার মনে হয় আগামী 6 মাস পরে এটা বাতাসটা বাংলাদেশে একটু লাগতে অনেকটা বাধ্যবাধকতা হবে। এটার উপরে আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ একটা গবেষণা করতেছে। গবেষণা করে আমরা আশা করতেছি এন্ড অফ দি মান্থ, বিগিনিং অফ দি নেক্সট মান্থে আমরা এটা প্রেজেন্টেশন করবো, গভর্নমেন্টকে দিব। এখন থেকে আমাদেরকে এটা অ্যালার্ট থাকতে হবে। এই ব্রেক্সিটের এফেক্ট বাংলাদেশে এসে পৌঁছলে আমাদের এখান থেকে যে হারে এক্সপোর্টটা ইউরোপে যেত, সেটা যাতে কোনো রকমের ডিস্টারবেন্স না হয়। এখন তো একটা এই জঙ্গি ইস্যুতে একটা প্রবলেম আমরা পড়ছি, ওইটার সাথে আবার এটাও সম্পৃক্ত হয়, দেন উই উইল হ্যাভ এ টাফ টাইম। তো সেই জন্য এখন ধর ওভারঅল আমাদের যেভাবে গার্মেন্টসটা যাচ্ছিল সামনের দিকে, এর এক রানা প্লাজা এসে একটা সমস্যা করলো, এখন এটা এসে আবার আরেকটা সমস্যা করতেছে। তো আমাদেরকে রানা প্লাজা তো বাংলাদেশ ওভারকাম করতে পেরেছে স্মার্টলি, কারেক্ট। বাট সেইটা ওভারকাম করার জন্য কিন্তু এখানে বায়াররা যেভাবে কনফিডেন্টলি ছিল, তারা নিজের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি করে সেটা যেভাবে আগে গেছে, ভার্চুয়ালি বলতে হবে বাংলাদেশের প্রতি তারা অনেকটা বন্ধুসুলভ আচরণ করে, বাংলাদেশের মধ্যে সিম্পেথেটিক আচরণ করে কিন্তু তারা এটাকে বাংলাদেশকে রক্ষা করেছে। এই ক্ষেত্রে এই পরম্পরার পরিপ্রেক্ষিতে কি হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে ব্রেক্সিটের একটা এফেক্ট হবে।
এবং সেই এফেক্টটা কিভাবে বাংলাদেশ ট্যাকল করবে এখন থেকে এটার একটা তৈরি থাকাটা দরকার। প্রশ্নটা যখন আপনি তুললেন মিস্টার ইনাম আলী, আপনার কাছে জানতে চাই, আমি জানি যে আপনি কনজারভেটিভ পার্টির রাজনীতির সঙ্গে বেশ সক্রিয়ভাবে যুক্ত এবং যিনি কিছুদিন আগে প্রাইম মিনিস্টার ছিলেন ডেভিড ক্যামেরন আপনার অত্যন্ত ঘনিষ্ঠজন, খুব ঘনিষ্ঠ, বেশ ঘনিষ্ঠ বলে আমি জানি আপনাকে। তার তো প্রশ্ন হচ্ছে যে আপনি তার বিপরীতে গিয়ে মানে এই যে ব্রেক্সিটের পক্ষে, এক্সিটের পক্ষে অবস্থান নিলেন কেন? ডেভিড ক্যামেরন ইউরোপের সঙ্গে থাকতে চেয়েছিলেন, আমরা জানি। মিস্টার মাহমুদ ইসলাম চৌধুরী বললেন আমাদের প্রধানমন্ত্রী, আমেরিকান প্রেসিডেন্ট সবাই ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে পরামর্শ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত যারা ব্রিটেনে পলিটিক্স করছেন, বিশেষ করে এমপি এখন যারা আছেন, যাদের সবাই লেবার পার্টি, তারা থাকবার পক্ষে বলেছেন। সো সব মিলিয়ে আলোচনা বাংলাদেশে এখানে যা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ, ইনিশিয়াল ধারণা হচ্ছে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, ব্রিটেনে যে বাংলাদেশিরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। সো আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি এই এক্সিটের পক্ষে কেন অবস্থান নিলেন? আমি এই প্রশ্নের সম্মুখীন বিভিন্নবার হয়েছিলাম এবং আজকেও আপনার সামনে এই প্রশ্নের সম্মুখীন। আমি ওটার বিপক্ষে নেওয়ার কারণটা ছিল, আমি আসলে আমার কমিউনিটির অবস্থান থেকেই আমি এই শক্ত অবস্থান নিয়েছিলাম। আপনার কমিউনিটি বলতে বাংলাদেশি কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা যারা এশিয়ান যারা রয়েছেন, পাকিস্তানি রয়েছেন, ইন্ডিয়ান রয়েছেন, শ্রীলঙ্কান রয়েছেন, তাদের অবস্থান থেকে আমি বলছি ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ছিল যে সবাই, আমি একজন ইমিগ্রেন্টস এবং আমি কিভাবে আবার ইমিগ্রেন্টসে না আসার জন্য বা তাদের রিমেনের পক্ষে বিপক্ষে থাকা, এটা সবার মধ্যে একটা সন্দেহ ছিল। এর কারণটা কি? তার কারণটা হচ্ছিল কি, আমি ব্রিটেন হ্যাজ মাল্টিকালচারাল একটা দেশ, যে দেশকে একদিনে মাল্টিকালচারাল ব্রিটেন হয় নাই, এটাকে করতে অনেক জীবন বিসর্জন দিতে হয়েছিল, আমাদের পূর্বসূরীরা দিয়েছেন। এবং ব্রিটেন আই ক্যান সে দ্বিতীয় বাংলা হিসাবে আমি বলতে পারি, বিকজ আমরা বাংলাদেশের অনেক কিছু আমরা করতে পেরেছি। মসজিদ বলেন, মন্দির বলেন, হ্যাঁ স্কুল বলেন, বাংলা স্কুল বলেন, এটা কিন্তু কোনো দেশেই আপনি এইভাবে দেখাতে পারবেন না। এবং এই অর্জনটা কিন্তু একদিনে হয় নাই, এটার কিন্তু অনেক কফরাদি হয়েছে আমাদের পূর্বসূরীরা। যার জন্য আমি মনে করি যে যদি আমরা আজকে এই রিমেনের পক্ষে থাকি, তাহলে আমাদের এই কন্ট্রিবিউশনটা কিন্তু ডেমিনিশ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে বিভিন্নভাবে যে ইউরোপের দেশের লোকরা যারা আসবে, তারা কিন্তু চলে আসতে পারেছেন শুধু দে আর লিভিং ইন ইউরোপ, এবং আমাদের কন্ট্রিবিউশন ইন ব্রিটেনে ফার ফার সুপিরিয়র দেন ইউরোপের কান্ট্রি। কমনওয়েলথ দেখেন, যখন ওয়ার্ল্ড ওয়ার 2-তে দেখেন, কমনওয়েলথ সিটিজেনরা কিন্তু কন্ট্রিবিউশন করেছিল। আজকে এই যে ডিফারেন্ট বিটুইন ইউরোপিয়ান অ্যান্ড কমনওয়েলথ সিটিজেনের মধ্যে, এটা হচ্ছে আমি মনে করি একটা বিশাল একটা আর্গুমেন্ট ছিল, দ্যাট আমি মনে করি যে এটা ফেয়ার না যে আমাদের, এবং আরেকটা আর্গুমেন্ট ছিল আমাদের সাথে সাথে, আমাদের দেশ থেকে একটা লোক যদি লন্ডনে যেতে হয়, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তার কাগজের প্রয়োজন, তার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন, তার ফাইন্যান্সিয়াল অবস্থানের প্রয়োজন। কিন্তু আরেকটা লোক জাস্ট ক্রস দ্য রোড, ক্রস দ্য চ্যানেল, সে ইউরোপিয়ান সিটিজেন হলে সে কিন্তু একটা পাসপোর্ট নিয়ে চলে আসতে পারে। এটা কিন্তু ব্রিটেনের কোনোভাবেই ব্রিটেনের ইকুয়ালিটি নিয়ে ব্রিটেন প্রমোট করে, এটাকে নিয়ে গর্ব করে, এটার অবস্থান তো এই জায়গায় থাকে না। বিকজ ইউ আর সেইং দ্যাট ব্রিটেন হ্যাজ ইকুয়ালিটি। তো ইকুয়ালিটি হলে আমার দেশ থেকে, পাকিস্তান থেকে, সাউথ এশিয়া থেকে একটা লোক যখন বাংলাদেশ থেকে লন্ডনে যেতে হয়, তার জন্য এই ক্রাইটেরিয়ার কোনো প্রয়োজন। আর একটা লোক প্যারিস থেকে আসতে হলে, রোমানিয়া থেকে আসতে হলে, পোল্যান্ড থেকে আসতে হলে তার কোনো কিছু প্রয়োজন নাই। সো দিস ইজ সামথিং ইজ ওয়ান অফ মাই আর্গুমেন্ট। আর একটা আর্গুমেন্ট ছিল আমার, যে আমি মনে করি যে আমাদের কমিউনিটির, যে আমাদের নিউ জেনারেশন যারা কিন্তু ব্রিটিশ থেকে আরো বেশি ব্রিটিশ হবেন, তাদের কন্ট্রিবিউশন হবে ফার ফার বেটার দেন মেবি একজন ব্রিটিশ ছেলে থেকে। এবং আপনি আজকে দেখেন আমাদের পার্লামেন্টে কন্ট্রিবিউশন রয়েছে বিভিন্নভাবে, ডাক্তারদের মধ্যে একজন আমাদের কন্ট্রিবিউটর রয়েছেন, বিভিন্ন মহলে আমাদের ছেলেমেয়েরা কর্মকাণ্ড করতেছেন। এদের অবস্থান, এরা কিন্তু লুক লাইক ইমিগ্রেন্টস। তারা কিন্তু কোনোভাবেই এই যে স্কিন, এই যে আমাদের কালারটা কোনোভাবেই সরাতে পারবেন না। তখনই কিন্তু ডিসক্রিমিনেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার কারণটা হচ্ছে কি, হান্ড্রেডস অফ পিপল ইমিগ্রেন্টস হিসেবে আসবে ইউরোপ থেকে। 28 countries people come and they will be
become a citizen because they are not look like immigrants. আর আমাদের ছেলেমেয়েরা হয়ে যাবে look like immigrants but আসলে তারা সিটিজেন। তো এই ভারসাম্য থেকে বাইরে হইতে হলে আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে যে উই শুড বি বোটলি এক্সিট, মানে আমরা ইউরোপের পক্ষে থাকতে হচ্ছে না। থার্ড ওয়ান হচ্ছে দ্যাট আমি মনে করি ইউরোপের কয়েকটা কান্ট্রি হিজাব বন্ধ করা হয়েছে, হালাল মিট বন্ধ করা হয়েছে। এটার ভবিষ্যতে হয়তো আমরা ব্রিটেনও তারও যখন ইউরোপে জয়েন করবে এটাও এই কথাটাও আসতে পারে যে আমরা হিজাব যারা পড়বে তাদের সিকিউরিটির প্রয়োজন, তাদের অনেক সমস্যা তো আমরা ব্যান করি, তখন আমাদের অবস্থানটা কিন্তু এককভাবে ব্রিটেন কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবে না, বিকজ গোটা ইউরোপ একসাথে এই ডিসিশন নিতে হবে। তখন আমাদের অবস্থানটা একটু খুব স্মল হয়ে যাবে। এখন ব্রিটেনে যে আমাদের অবস্থান, পলিটিক্যাল বলেন, ইকোনমি বলেন, সব দিকে আমাদের একটা অবস্থান রয়েছে, কমিউনিটির অবস্থান একটা বিশালভাবে রয়েছে, যার জন্য আমরা কিন্তু ওই ক্ষমতাটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু যদি আমরা ইউরোপের সাথে জয়েন করি এটা আমাদের পক্ষে সম্ভব না। এখন ডেভিড ক্যামেরনের অবস্থান ছিল, আমি মনে করি প্রাইম মিনিস্টারের অবস্থান ছিল, প্রাইম মিনিস্টার কোনোভাবেই উনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে রিমেনির পক্ষেই মানুষ পক্ষে থাকবে এবং উনার দৃঢ় বিশ্বাস ছিল। এবং পৃথিবীর যারাই বড় বড় লিডার ছিলেন, আমি আপনাকে একটা উপমা দিতে পারি, যখন ওবামা আসছিলেন, আসার পরই উনি বললেন যে যদি ব্রিটেন মাস্ট জয়েন দ্য ইউরোপ এবং আদারওয়াইজ আমরা লং কিউতে থাকবো, এ ধরনের একটা ভাষ্য দিয়েছিলেন। এবং এর মধ্যে আমি একটু বিবিসিতে একটা প্রোগ্রামে ছিলাম এবং আমি এটা বলেছিলাম যে দেখেন, ব্রিটেন ক্যান নট টেক হিজ সাজেশন। আমরা এই থাকা ব্রিটেন ইউরোপে থাকা বা না থাকা এটা টোটালি ডিপেন্ডিং অন ব্রিটিশ পিপল। ব্রিটিশ পিপল উইল ডিসাইড, আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইডের কোনো থাকতে পারেন, এটা উনি ডিসাইড করেন। বাট তবে ঐতিহাসিকভাবে যখন উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, আমার জবাবটা ওনার কাছে হচ্ছে যে আমরা একবার কোনো একদিন আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার একবার আমেরিকার প্রেসিডেন্ট বুশের কথা শুনেছিলেন এবং শোনার পর হোল ওয়ার্ল্ড ইজ আন্ডার টেনশন, আন্ডার প্রবলেম, আন্ডার ক্যাওয়াস, এবং এখনো আমরা এটার মাসুল দিতে হচ্ছে, আমরা এখনো নিরাপত্তাভাবে আমরা ফ্লাইং করতে পারতেছি না বিকজ অফ দ্যাট রিজন। তো আমরা চাই না আবার এই ইতিহাস আবার রিপিট করব, যে আমরা টনি ব্লেয়ারের মতো আবার আমরা বুশের কথা শুনবো আর ওবামার কথা আমাদের ডেভিড ক্যামেরন শুনবেন আর আমরা গিয়ে ওই অবস্থানে। এটা ব্রিটেনের মানুষ জবাব দিবে। আর ওই জায়গায় ব্রিটেনের মানুষ কিন্তু যদিও ওই সময় ডেভিড ক্যামেরন বলেন বা আমাদের পক্ষে যারা যারা কাজ করছেন, বরিস ছিলেন, সবাই কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল, খুবই পলিটিক্যাল কন্টেন্ট ছিল এই ক্যাম্পেইনের মধ্যে বিভিন্নভাবে, বিকজ প্রতিটি পার্টি কিন্তু বিভিন্নভাবে তাদের অবস্থান রয়েছে। একটি পার্টি থাকে নাই যে আমি লেবার, আমি রিমেইনে থাকবো, আমি কনজারভেটিভ, আমি একই দলের মধ্যে বহুমত হওয়ার পর এটার মধ্যে পলিটিক্যাল কন্টেন্ট এসেছিল অনেকভাবে। এর মধ্যে কিন্তু সবচেয়ে উত্তম ছিল, আমি মনে করি যে রেজাল্টটা প্রতিফলন হয়েছিল, এটা ছিল যে তাদের ন্যাশনালিজম, এবং ন্যাশনালিজমেই কিন্তু দে উইল উইন দ্য হোল। ন্যাশনালিজম ফার্স্ট। কিন্তু মিস্টার চৌধুরী যেই মানে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে যে কথাগুলো বললেন, সেই জায়গায় আপনার মতামত কি? যদিও ব্রিটিশ হিসেবে বাংলাদেশের স্বার্থ দেখার কোনো প্রয়োজন নেই, না, আমি বলি মাহমুদ ভাই যেটা বলছেন যে ইকোনমিক ক্রাইসিস ইজ অ্যানাদার কন্টেন্টস অফ আর্গুমেন্ট হিয়ার। ব্রিটেন উইল বি কামিং আউট। আপনি যদি দেখেন just a ratio of the money of the pound and taka is only 10 taka different. So, but prediction ছিল যে আমরা ব্যাংকরাপ্ট হয়ে যাব, ব্রিটেন এখনই শেষ হয়ে যাবে, এইভাবেই কথা আসছিল, কিন্তু ইটস রিমেইন ইন ওয়ার ইট ইজ। আমি আশা রাখি যে ব্রিটেনের ইকোনমিক অবস্থান ফিরে আসবে, ইটস ম্যাটার অফ টাইম, আমি বিশ্বাস করি, এবং ব্রিটেন উইল প্লে বিগার পার্ট। ব্রিটেন হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং ব্রিটেনের সাথে এখনো বিভিন্ন দেশের যে অবস্থান খুবই শক্তিশালী অবস্থান, এবং আমি মনে করি যে ইউরোপের সাথেও আমাদের যে নতুন রিলেশনশিপ বিল্ড হবে, এটার মধ্যে কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, এবং ব্রিটেন উইল বি গো ব্যাক টু অ্যাজ ইউজুয়াল। এবং ব্রিটেনের সাথে বাংলাদেশেরও যে সম্পর্ক, আপনি যেটা বলছেন, আপনি একটা কথা বলছেন যে আমরা হয়তো ওই জায়গায় আমাদের এক্সপোর্ট, কিন্তু ওই জায়গায় এক্সপোর্ট হবে না, ওই জায়গায় হয়তো প্রাইস হয়তো একটু বেড়ে যেতে পারে, এবং এটা আমরা দেখতে পেরেছি এখন ব্রিটেনে যে রিটেলের যে
প্রভাব পড়েছে বিকজ অফ দ্য রিজন যে শার্টটা হয়তো ছিল 30 পাউন্ড, এটা হয়তো 33 পাউন্ড হয়ে গিয়েছে। তো এটা আমরা এটা এক্সপেকটেশন অফ দ্য মার্কেট। এটা ছাড়া আমি এই যে ব্রেক্সিটের যে ইলেকশনটা হলো, রেফারেন্ডামটা হলো, ওখানে দেখা গেছে বড় বড় সিটিগুলো কিন্তু রিমেনের পক্ষে ছিল, রুরাল এরিয়াগুলো এক্সিটের পক্ষে ছিল। দি রেজাল্ট শোস লাইক দ্যাট। হ্যাঁ, তো এখন এবং তরুণরা রিমেইনের পক্ষে ছিল। হ্যাঁ, পেনশনার যারা ওল্ড জেনারেশন ছিল বিপক্ষে ছিল, আমাদের পক্ষে ছিল। তো এটার মধ্যে কিন্তু আপনার it was none of them political script was subscribed by majority people. Majority people যদিও সাবস্ক্রাইব করেছিল যে আমরা ন্যাশনালিজম। এখানে একটু করে অ্যাড করতে হয়, সেটা হচ্ছে যে কি আপনি হয়তো আমার সাথে ইয়ে করবেন যে রাশিয়ার অংশটাকে বাদ দিলে ইউরোপের থেকে আমেরিকার সাইজ বড় এজ এ কান্ট্রি। সো এখানে আমেরিকা মোটামুটি ভাবে এই মাতবুরিটা করে ইউরোপিয়ান ইউনিয়নকে কিন্তু এক জায়গায় আনছিল। এটার জন্য অনেক লম্বা অনেক বছর থেকে, আমার এখনো মনে আছে 1981 আমি বাংলাদেশে তখন আপনার আমাদের এই যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো নতুন সৃষ্টি হয়েছে মাত্র, মোহাম্মদ হক সাহেব এটা ভাইস চেয়ারম্যান ফার্স্ট। তো আমি তখন পার্লামেন্টের মেম্বার 81-এ, আমি আমার তখন কার্পেট মিলের ডিরেক্টর, আমাদের চিরাঙে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ কার্পেট মিল প্রাইভেট সেক্টরের। ওই ডেলিগেশন আমি লিডার হিসেবে গেলাম ইউরোপে। আমরা প্রথমে গিয়ে ব্রাসেলসে আমাদের সাথে প্রথম মিটিং শুরু হয়, তারপর একটা পর একটা তখন মানে ইউরোপিয়ান ইউনিয়নটা কনস্টিটিউট হচ্ছে। তো ওই যে এই যে ওবামার প্রশ্নটা যে আল্লাহ প্রেসিডেন্ট, বিকজ এটা তাদেরই অনেকটা চিন্তা স্তর থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দিকে গেছিল। এখন এটা তাড়াতাড়ি যে এটা ভেঙে যাবে, এটা আমেরিকার জন্য, আমেরিকা মনে করতেছে তার স্টাডির জন্য ঠিক না। অন দ্য আদার হ্যান্ড আপনার আপনি যদি মিলিটারি পাওয়ার হিসেব করেন, কিছুদিন আগে বিভিন্ন বড় বড় ইয়েতে আসছিল যে ইউএস এর পরে রাশিয়া, রাশিয়ার পরে চায়না, চায়নার পরে ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে ফ্রান্স, ফ্রান্সের পরে ব্রিটেন, ব্রিটেনের পরে হচ্ছে আপনার জাপান, জাপানের পরে হচ্ছে টার্কি। এখন সেই এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এখন টার্কিকে নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হচ্ছে, তারা কিছু সতর্কতা দিচ্ছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল এটা একটা প্রত্যেক কান্ট্রি তার নিজস্ব সত্তা রেখে ওটা একটা বড়ি করে তারা একটা বড় রকমের এড দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদের মাতবুরি জাস্টিফাই করার জন্য করা হয়েছিল। এবং সেখানে বিং দি ওল্ড হেরিটেজ অ্যান্ড তার অনেক কমনওয়েলথের মতো একটা মার্কেট তার ছিল। তো সেটা থেকে ব্রিটেন বাইরে হয়ে যাওয়ার পরে এটার এফেক্টটা এত তাড়াতাড়ি বোঝা যাবে না, আরো একটু সময় নিয়ে জিনিসটা বুঝতে হবে। কার উপর এফেক্ট? এফেক্টটা অনেকটা ব্রিটেন নিজেদের উপরে আসবে, ইউরোপে পড়বে না, মানে ব্রিটেনের বাইরে যে রেস্ট অফ দ্য, ব্রিটেনের বাইরে রেস্ট অফ দ্য, ও আমার মনে হয় না। কারণ আপনার ওখানে যে সমস্ত প্লেয়াররা রয়ে গেছে, লাইক আপনার ফ্রান্স ইজ দেয়ার, জার্মান ইজ দেয়ার, নেদারল্যান্ড ইজ দেয়ার, তাদের কিন্তু স্মল প্লেয়ার না তারা ফিনান্সিয়ালি। ব্রিটেন আপনি যদি ইভেন ইফ ইউ ভিজিট ইউরোপ, আপনি দেখবেন এই সমস্ত দেশগুলো কিন্তু তাদের কস্ট, লিভিং কস্ট ইজ মাচ হায়ার দ্যান দি ব্রিটিশ লিভিং কস্ট। British living cost is cheaper in comparison with the European other countries. আপনি একটা জিনিস দেখেন, the whole world has given the fear contents to the Britain before the election. IMF বলেন, তারপর আপনার ব্যাংক অফ গভর্নর বলেন, সবাই কিন্তু বিভিন্নভাবে, কেউ বলেছেন যে কালকেই এই ওল্ড কার ফ্যাক্টরি কিন্তু চলে যাবে, ইউরোপে চলে যাবে, বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলে যাবে, এবং এই ধরনের ফিয়ার কিন্তু করা হয়েছিল। যার জন্য আমি মনে করি যে প্রাইম মিনিস্টার, অফকোর্স আই রিয়েলি একটা কথা বলতে হয়, ব্রিটেন হ্যাজ লস্ট এ গ্রেট প্রাইম মিনিস্টার। উনি ছিলেন একজন সত্যি ওয়ার্ল্ডের একজন লিডার, যিনি অবদান অনেকভাবে ওয়ার্ল্ডের মধ্যে জড়িত রয়েছে, যার জন্য আমি আই রেসপেক্ট হিম। অ্যান্ড আমরা কোনোদিনই ভাবি নাই যে উনি ছেড়ে চলে যাবেন, এই পথ থেকে চলে যাবেন, এটা আমাদের কেউরই বিশ্বাস ছিল না। কিন্তু এটা যদি আপনি আবার ব্যাখ্যা করেন একটু ভিন্নভাবে, তাহলে দেখা যাচ্ছে উনি এত বেশি বিশ্বাস করেছিলেন যে আমি তো রিমেইনের পক্ষে, আমি যখন ক্যাম্পেইন করতেছি এবং হোল ওয়ার্ল্ড ইনক্লুডিং আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার সহ ইন্ডিয়া, আপনি যে দেশের
প্রাইম মিনিস্টার বলেন, সবাই কিন্তু উনাকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন। কিন্তু আমরা উনি যখন বক্তব্য দিলেন যে আমি রিমেইন যদি আসে আমি তো প্রাইম মিনিস্টার থাকবো, এবং রিমেইনে যদি জয়ী না হয় এই আমি থাকি এই না পক্ষে, মানে ভোট লিভের পক্ষে, তাহলে আমি প্রাইম মিনিস্টার থাকবো, এই কথাটা কিন্তু উল্লেখ করেছেন। এটা কিন্তু যখন করেছেন তখন কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি যে এইটা কথার কারণটা কি। কারণটা ছিল যে এত বিশ্বাসী ছিলেন উনি, তো সুতরাং যারা উনার বিপক্ষে ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য ওই বাক্যটা দিয়েছিলেন যে যদি আমি তো পাশে করব, আমি তো ওই অবস্থানে থাকবো। তো সুতরাং আমার এই কথাটা বলার কারণটা হচ্ছে যে যারা যারা এই অপোজ করেছেন, হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু উনি তো থাকলেন না শেষ পর্যন্ত। থাকলেন, তার কারণটা ছিল উনি এত বেশি কনফিডেন্ট ছিলেন যে আমরা রিমেইনটা পাস করবো, সুতরাং আমি এদেরকেও ইনক্লুডিং করে আমি রিপ্রেজেন্ট করি যে আমি আজকে এই জায়গায় রিমেইন আসলেও আমি প্রাইম মিনিস্টার থাকবো এবং এক্সিট হলেও আমি প্রাইম মিনিস্টার থাকবো। কিন্তু যখন উনি ফেল করলেন তখন রিয়েলাইজ করলেন যে আমি কোনোভাবেই রিপ্রেজেন্ট করতে পারি না, বিকজ আমি তো ওই রিমেইনের পক্ষে ছিলাম। হাউ ক্যান আই বিলিভ সামথিং, এখন আবার ওটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করি। আমি আসি আমরা একেবারে শেষ প্রান্তে 1.5-2 মিনিট করে, যেটি ব্রিটেন প্রসঙ্গে কথা বলতে গিয়ে উনি ওবামার খবরদারি বা পরামর্শের কথা বললেন, ন্যাশনালিজমের কথা বললেন, বা আমরা এই যে জঙ্গিবাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিদেশিদের কনসার্নের কথা আলোচনা করতে, আমরা প্রায়শই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিসে বিভিন্ন সময় দেখি যে এখনো তো জাতীয় ঐক্য নিয়ে অনেক কথা হচ্ছে, সেগুলোর মধ্যে না গিয়ে যখন বিদেশিরা কোনো কিছু বলে অনেক বেশি আমরা উৎসাহ নেই, তাদের সামনে বসি, তাদের কাছে পরামর্শের জন্য যাই। এখন তো বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছরই আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসে অথবা হাউস অব লর্ডসে ব্রিটেনে গিয়ে আমাদের রাজনীতিবিদরা দুই দলে গিয়ে কথাবার্তা বলে বাংলাদেশ ইস্যুতে। তো আসলে মানে হাউ ডু ইউ সি, যে ইজ ইট পজিটিভ অর সামথিং এলস? এটা হচ্ছে যে এখন আমরা তো সবাই সময় নেই আমার হাতে, 1-1.5 মিনিটের সরকারে এর করে বলি, ডেভিড ক্যামেরন যে দৃষ্টান্ত দেখিয়ে দিল যে আমি যেই স্কুল অফ থটে বিশ্বাস করি সেই স্কুল অফ থটে আমার ভোটার বিশ্বাস করতে চায় মেজরিটি, সো আই হ্যাভ নো রাইট টু রিপ্রেজেন্ট দেম অ্যান্ড হোল্ডিং দি চেয়ার এজ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। সো উনি বিবেকের তাড়না থেকে কিন্তু রিজেন করেছেন, এই যে বিবেকের তাড়না থেকে রিজেন করে কিন্তু উনি ডেমোক্রেটিক ভ্যালুজও কাজ করেছে এবং সেই দিক থেকে উনি একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আর যেটা আপনি বললেন যে আমাদের দেশের যারা ওখানে যাচ্ছেন, এই কিছুদিন আগে হাউস অফ আমি ওনার কাছ থেকে শুনতে চাইবো ওনার ফিলিংসটা কি। তো সেটা কাহিনীটা একটু লম্বা, আপনি তো আমাকে সময় দেবেন, আমার হাতে আর সময় নেই, মানে 30 সেকেন্ডস 1 মিনিটে। আমরা আশা করব যে আমাদের সমস্যা যেন আমরা নিজেরাই সমাধান করতে পারি, সেটার দিকে আমাদের চেষ্টা থাকাটা উচিত, ইনস্টেড অফ ইনভাইটিং সাম আদার ফ্রম আদার কান্ট্রিজ টু বি দ্য আম্পায়ার অফ আওয়ার গেম। অন্য দেশে গিয়ে আমি আমার দেশের রাজনীতি, আমার সমস্যা নিয়ে কথা বলছি, নিজেদেরকে না করে we should try to solve our problem by ourselves. That is, ওটাই আমাদের জন্য more appropriate হয়। জি, সেইনাম আলী, খুব সংক্ষেপে। Well, I think Bangladesh, as you know, Bangladesh is 6% growth, and IMF prediction is almost 320 billion for 2021. So it's a great story of prediction by IMF that Bangladesh's prediction and probability and possibility is a great story, success story for Bangladesh. এখন এই আমাদের যে পলিটিক্যাল যে দুর্বলতা, এইটাকে নিয়ে আমরা অন্য দেশে গিয়ে জবাবদিহিতা, এটা আমি কোনোভাবে এটার পক্ষে না। এটা আমি মনে করি এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করে বিভিন্নভাবে আমাদের প্রজন্ম যারা, তারা কিন্তু এটাকে ভিন্নভাবে দেখে। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশকে নিয়ে আমরা বা যারাই বাংলাদেশের মানুষ সবাই গর্ব করা উচিত, রাদার দেন গো অ্যান্ড আউটার সাইড দ্য ওয়ার্ল্ড ফর ডিবেট। এই ডিবেটটা দেশের ভিতরে থাকা উত্তম, এবং এই ডিবেট থেকে বোথ পার্টি, এই ডিবেটটা যদি আজকে বাংলাদেশে হতো, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এক জায়গায় বসে ডিবেটটা করে জনসাধারণের কাছে যদি এটা পৌঁছানো যেত যে আর্গুমেন্টটা কি, এমন হয় এটা একটা ভালোটা মতামত বাংলাদেশে জানতে পারতো, রাদার দেন গো টু অ্যানাদার কান্ট্রি ওয়ার দেয়ার ইজ নো প্রোটোকল। কোনো প্রোটোকল নেই যে আমি আজকে ইন্ডিয়াতে যেতে হবে, আমি আমেরিকায় যেতে হবে, এবং আমার দুঃখ সুখ গিয়ে ওই জায়গায় বলতে হবে। উই আর নট এ কিংডম
অফ এনি রাজ্যের তো আমরা কোনো ইয়ে নাই এই দেশ বাংলাদেশ। তো আমি মনে করি বাংলাদেশের এই ধরনের এক্সেসের থেকে বিরত থাকা উচিত এবং উই শুড অল প্রাউড টু বি বাংলাদেশি অর ব্রিটিশ বাংলাদেশি হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমি মনে করি যে এই ধরনের এক্সারসাইজ আমি পার্সোনালি ফিল করি, আই ফিল ভেরি এম্বারাস। আমি ছিলামও একবার এবং পৃথিবীর সব দেশই আছে, অতীতও ছিল, ভবিষ্যৎও থাকবে। কাজে এটি নিয়ে কোনো আতঙ্ক তৈরি নয়, এটি নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নয়, বরং সমস্যাগুলো যত কমিয়ে আনা যায়, কিভাবে কাটিয়ে ওঠা যায় সেদিকেই মনোযোগ দেওয়া উচিত এবং সেটি আমাদের সম্মিলিতভাবে যৌথভাবে করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ